মাত্র ৪-৫ ঘণ্টা হল জাহাজে উঠেছেন সাব্বিরজি। তারপরে সি সিকনেস, জাহাজের দুলুনি, এই একটানা ঢেউয়ের ছন্দ, এমন অনুভূতি আগে কখনো অনুভব করেননি তিনি। নীল জল, সবুজ দ্বীপ, দূরে কুয়াশার মতো ঝুলে থাকা পাহাড়ের রেখা, সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্য। কিন্তু এই সৌন্দর্য বেশিক্ষণ তাকে ভুলিয়ে রাখতে পারল না। হঠাৎই কেবিনে কিছুক্ষণ আগে দেখা সেই স্বপ্নটার কথা মনে পড়তেই সাব্বিরজির শরীর কেঁপে উঠল। চোখের সামনে ভেসে উঠল নিষিদ্ধ দ্বীপ, শয়তান জিন তার রক্ষী, মাঝির নিথর শরীর আর কালো শাড়ি হিজাবে মোড়া সেই মধ্যবয়স্কা নারী। কে তিনি? সাব্বিরজির কপালে চিন্তার ভাঁজ পড়ে। তিনি তখন খুব স্পষ্টভাবে একটা সত্যি উপলব্ধি করছিলেন, মানুষ হিসেবে তারও সীমা আছে। বারবার বিপদ থেকে বেঁচে যাওয়া মানেই ভাগ্য খুব ভালো বা তিনি অসম্ভব সাহসী, তা কিন্তু নয়। সমুদ্র তখনও দুলছে, আর সেই দুলুনির সঙ্গে সঙ্গে সাব্বিরজির মনে এক অজানা আশঙ্কা ধীরে ধীরে পাক খেয়ে উঠছে। সাব্বিরজি শুধু চেয়ে চেয়ে দেখছিলেন। পেটের একেবারে ভেতরের কোনো একটা অচেনা কোণে যেন ছুরি ঘোরানো হচ্ছিল। তীব্র ব্যথায় শ্বাস নেয়াটাও ভারী হয়ে উঠেছিল। শরীরের প্রতিটা স্নায়ু জমে কাঠ, নড়বার মতো কোনো শক্তি নেই, এক ফোঁটাও না। ওপারের নিষিদ্ধ দ্বীপের ঠিক সীমানায় শয়তান জিনদের আস্তানার সামনে দ্বাররক্ষীটা দাঁড়িয়েছিল। লম্বা, অস্বাভাবিক চওড়া কাঁধ, চোখ দুটো যেন আগুন জ্বলা গর্ত। সে হঠাৎই বোটটা ছুঁড়ে ফেলে দিল সাব্বিরজির পায়ের সামনে। বালির ওপর ধাক্কা খেয়ে বোটটা ঘুরে গিয়ে বালির সঙ্গে ঘষা খেয়ে কর্কশ শব্দ করে থমকে দাঁড়াল। মাঝি তখনও চিৎকার করছিল, আগেও বলেছিল, তখনও বলছে, স্যার পালান, আপনি পালান। কণ্ঠটা কাঁপছিল, গলা শুকিয়ে কাঠ, চোখে ভেজা আতঙ্ক। কিন্তু সাব্বিরজি তো রক্তমাংসের মানুষ। সেদিন ভয়কে তিনি কেবল অনুভব করেননি, চাক্ষুষ দেখেছিলেন। সেই ভয় তার পা দুটোকে কাপুরুষের মতো কাঁপিয়ে দিয়ে একেবারে আটকে দিয়েছিল। পা যেন অসার হয়ে গিয়েছে, মাটির সঙ্গে গেথে গেছে। দৌড়নোর কথা ভাবাই অসম্ভব। চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। দ্বাররক্ষী শয়তান জিনটা একবার মাঝির দিকে তাকাল, তারপর অদ্ভুত এক ইশারা করল, যেন চোখের ভাষায় কিছু বলছে। মাঝির মুখ আরও ফ্যাকাশি হয়ে গেছে। এরপর সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে সাব্বিরজির দিকে তাকাল। ঠোঁট বেঁকিয়ে এক বিকৃত হাসি, আর সেই হাসির ভেতর দিয়ে বেরিয়ে এলো কণ্ঠ ভাঙা কিন্তু ধারালো, বলেছিলি না, সাহস থাকে তো সামনে আয়। একটু থেমে সে আরও কাছে এগিয়ে এলো। আমাদের সর্দার আলোয়ারের আসার প্রয়োজন নেই, আমিই তোর জন্যে যথেষ্ট। এসে তো পড়েছিস, যাবি কিভাবে? শব্দগুলো যেন বাতাসে নয়, সরাসরি সাব্বিরজির বুকের ভেতর ঢুকে বিঁধছিল। শয়তানটা বলতে বলতেই মাঝিকে টেনে তুলে নিল বালির ওপর। মুহূর্তের মধ্যে দৃশ্যটা বদলে যায় দুঃস্বপ্নে। সাব্বিরজির হাত কাঁপছিল। তসবিটা পকেটেই ছিল, তিনি জানতেন, কিন্তু সেটার দিকে হাত বাড়ানোর শক্তিটুকুও যেন কেউ কেড়ে নিয়েছে। চোখ সরাতে পারছেন না, শরীর নাড়াতে পারছেন না। কাপুরুষের মতো তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছিলেন না তিনি। এক ফোঁটাও নড়েননি। মাথার ভেতর তখন কি চলছিল তিনি নিজেও জানতেন না। শুধু দেখলেন দ্বাররক্ষী জিনটা এক হাত দিয়ে মাঝির গলা চেপে ধরেছে। কোনো চিৎকার নেই, কোনো আর্তনাদ নেই। হঠাৎ একটা শব্দ হল, টক, যেন শুকনো ডাল ভাঙার আওয়াজ। ঠিক সেই মুহূর্তেই পাশের খাড়িতে বোটটা দাম করে শব্দ তুলে তলিয়ে গেল। দৃশ্যটা এমন ছিল যেন কোনো অদৃশ্য তিমি বোটটাকে টেনে হিঁচড়ে জলের নিচে নিয়ে গেছে। জলটা একবার ফুলে উঠল, তারপর নিস্তব্ধ। আবার সাব্বিরজি দেখলেন মাঝি যেন ঝুরঝুরে বালুর মতো ঝরে পড়ছে। শরীর, মাংস, হাড় সবকিছু ধীরে ধীরে গুঁড়ো হয়ে বালির সঙ্গে মিশে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে আর কোনো মানুষ ছিল না, শুধু বালি, নীরব বালি। সাব্বিরজি স্তব্ধ। আর একটা জীবন, আর একটা রুহ চলে গেল। ঠিক তখনই এক অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করল। হঠাৎ মনে হল কেউ যেন তাকে জলের মধ্যে ছুঁড়ে দিয়েছে বাঁচানোর জন্য। আবার সেই একই সত্তা তাকে টেনে তুলে আনছিল জলের গভীর থেকে। শরীর ঠান্ডা, মাথায় ঝিমুনি ভাব। বাস্তব আর অবাস্তবের মাঝখানে ঝুলে আছেন তিনি। তার চেয়েও ভয়ঙ্কর অকল্পনীয় দৃশ্যটা তখন চোখে পড়ল। দ্বাররক্ষী জিনের থেকে একটু দূরে আড়ালে সেই মুহূর্তে একজন দাঁড়িয়েছিলেন, সন্ত্রস্ত অবস্থায়, কিন্তু দৃঢ় দৃষ্টিতে সাব্বিরজির দিকে তাকিয়ে। চোখে গভীর উদ্বেগ, যেন যতটা সম্ভব তাকে সাবধান করতে চাইছেন। তিনি একজন মধ্যবয়স্কা নারী, পরনে কালো শাড়ি, মাথায় কালো হিজাব। বাতাসে তার শাড়ির আঁচল একবার কেঁপে উঠল। আলো আধারির ভেতরেও মুখটা স্পষ্ট।
নামটা সাব্বিরজির মাথার ভেতর আপনা থেকেই প্রতিধ্বনিত হল, রাবেয়া বিবি। আর সেই মুহূর্তে সাব্বিরজি বুঝলেন তিনি একা নন, কিন্তু তাতে ভয় কমার কোনো কারণ নেই। ঠিক তখনই বিশাল এক ঢেউয়ের আঘাতে দৈত্যাকার জাহাজটার যেন হঠাৎ টনক নড়ে উঠল। ধাতব শরীরটা কেঁপে উঠতেই পোর্ট ব্লেয়ার বন্দরের সাইরেনের সঙ্গে সঙ্গে জাহাজের নিজের কান ফাটা সাইরেন মিলে এমন এক বিকট শব্দ তৈরি করল যে সাব্বিরজির মাথার ভেতরটা মুহূর্তেই ঝাঁ করে উঠল। সেই সঙ্গে পেটের ভেতরটা আবারও গুলিয়ে মোচড় দিয়ে উঠল বমি বমি ভাব নিয়ে। গলার কাছে তেতো স্বাদ। তিনি আর দেরি করলেন না। বাথরুমে যাবার পরিবর্তে প্রায় দৌড়ে কেবিন থেকে বেরিয়ে ব্যালকনির দিকে ছুটলেন। রেলিংটাকে দুহাতে আঁকড়ে ধরে বুক ভরে বাতাস নিলেন। আপ্রাণ চেষ্টা করলেন যাতে বমি না হয়। আন্দামানে আসার পর 3 দিন কেটে গেছে। এ কদিনে সাব্বিরজি যেমন কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখেছেন, তেমনি এমন কিছু ঘটেছে যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা তার নিজের কাছেও নেই। ঘটনাগুলো ছিল অকল্পনীয়, রোমহর্ষক এবং প্রতিটা মুহূর্তে যেন অদৃশ্য কোনো শক্তির উপস্থিতি তার খুব কাছাকাছি ঘোরাফেরা করছিল। সালটা 2017 নভেম্বর মাস। সত্যি বলতে কি, সাব্বিরজি আন্দামান নিকোবরে শুধু বেড়াতেই আসেননি। হাওয়া বদলের পাশাপাশি তার আরেকটা বড় কারণ ছিল একজন দূর সম্পর্কের চাচার পরিবারের সঙ্গে দেখা করা বললেও ভুল হবে, বলা ভালো ওনাদের জীবনে নেমে আসা কিছু অস্বাভাবিক অতিপ্রাকৃতিক সমস্যার সমাধানের চেষ্টা করা। সেই দূর সম্পর্কের চাচার নাম হুমায়ুন আলী আহমেদ। হুমায়ুন সাহেব জন্মসূত্রে ভারতের মূল ভূখণ্ড পশ্চিমবঙ্গের বহরমপুরের বাসিন্দা হলেও 70-এর দশকে জীবিকার তাগিদে আন্দামানে চলে আসেন। প্রথমে সামান্য ব্যবসা, পরে ধীরে ধীরে সেটাই বড় হয়। শেষমেশ আন্দামানের এক প্রত্যন্ত ছোট দ্বীপে তিনি পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করেন। কিছুদিন আগে হঠাৎই হুমায়ুন সাহেবের পরিবারের ওপর নেমে আসা অদ্ভুত সমস্যার কথা সাব্বিরজির কানে আসে। সমস্যাগুলো যে সাধারণ নয় সেটা ফোনেই বোঝা যাচ্ছিল। কথার ফাঁকে ফাঁকে ছিল অজানা আতঙ্ক, চাপা ভয় আর না বলা অনেক ইঙ্গিত। সেই খবর পাওয়ার পর থেকেই সাব্বিরজির মনে একটা অস্বস্তি কাজ করছিল। পোর্ট ব্লেয়ারে পৌঁছানোর দিনই সাব্বিরজি তার চাচাতো ভাই গোলাম নবীকে ফোন করে জানিয়ে দিয়েছিলেন 2 দিনের মধ্যেই তিনি ওনাদের বাড়িতে যাবেন। পরিকল্পনা মতোই 2 দিন পর একটি ছোট বোট ভাড়া করে তিনি রওনা দিলেন হুমায়ুন সাহেবের বাড়ির উদ্দেশ্যে। সমুদ্র তখন শান্ত, আকাশ পরিষ্কার, অথচ বুকের ভেতরে কেমন যেন একটা অজানা চাপা অস্বস্তি দানা বাঁধছিল। বোট ধীরে ধীরে খাঁড়ি পেরিয়ে সেই ছোট্ট দ্বীপটার দিকে এগোতে লাগল। দূর থেকে দ্বীপটাকে দেখতে যতটা শান্ত আর সুন্দর মনে হচ্ছিল, কাছে আসার সাথে সাথেই ততটাই যেন নিঃশব্দ আর ভারী হয়ে উঠেছিল চারপাশ। বোট থেকে নেমে সাদা বালির উপর পা রাখতেই হঠাৎই ভর সকালেও সাব্বিরজির বুকের ভেতরটা কেঁপে উঠল। ঠিক যেন কেউ অদৃশ্যে খুব কাছে থেকে তাকে দেখছে। পকেটে রাখা তসবিটা আচমকা গরম হয়ে উঠতে শুরু করল। এমন গরম যে এক মুহূর্তে হাত ঢোকাতে গিয়েও থমকে গেলেন তিনি। এই অনুভূতি তার অচেনা নয়। বহু জায়গায় বহু বিপদের আগে তিনি এমন সতর্ক সংকেত পেয়েছেন। সবুজ গাছপালা, উঁচু উঁচু নারকেল গাছ আর ঘন জঙ্গলের পাশ দিয়ে সরু কালো পিচের রাস্তা যেন কোনো নিয়ম মানে না। মাঝে মাঝে দূরে দূরে 2-1টা বাড়ি চোখে পড়লেও গোটা দ্বীপটাই ভীষণ নির্জন। মানুষের উপস্থিতি আছে, কিন্তু প্রাণ নেই, এমন একটা অনুভূতি। বাজার এই দ্বীপে নেই। পাশে তুলনামূলক বড় একটা দ্বীপে বাজার, আর তারপরেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও কিছু টাপু, যেগুলো মানুষের জন্য নিষিদ্ধ। সেসব টাপুর দিকে তাকালেই কেমন যেন চোখ সরিয়ে নিতে ইচ্ছে করছিল সাব্বিরজির, ঠিক যেন ওদিক থেকে কিছু একটা তাকিয়ে আছে। অবশেষে হুমায়ুন সাহেবের বাড়ির সামনে পৌঁছলেন তিনি। গেটের সামনে পৌঁছতেই তিনি দেখলেন গোলাম সাহেব নিজেই দাঁড়িয়ে আছেন তাকে রিসিভ করার জন্য। মুখে হাসি, অথচ ঠিক সেই হাসি যেন চোখ পর্যন্ত পৌঁছয়নি। সাদরে আপ্যায়ন করে সাব্বিরজিকে বাড়ির ভেতরে বৈঠকখানায় নিয়ে বসালেন তিনি। চা এলো, কিছু সাধারণ কথাবার্তা হল, কিন্তু কথা বলার মাঝেই সাব্বিরজির চোখ এড়াল না গোলাম সাহেবের চোখে মুখে সেই ভয় আর আতঙ্কের ছাপ। সাব্বিরজি আর অপ্রাসঙ্গিক কথায় সময় নষ্ট না করে গম্ভীর গলায় গোলাম সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সমস্যাটা কি আসলে গোলাম? ফোনে তো কিছুই পরিষ্কার করে বললে না। এই প্রশ্নটা যেন বহুদিন ধরে চেপে রাখা কোনো বাঁধ ভেঙে দিল। গোলাম সাহেব এক মুহূর্ত চুপ করে রইলেন।
মনে হলো কথাগুলো বলতে গিয়েই গলা শুকিয়ে গেছে। চোখের দৃষ্টি মেঝেতে আটকে, দুহাতের আঙুল একে অপরের মধ্যে জড়াজড়ি করে তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন। আপনি তো জানেন সাব্বির ভাই, ৭০-এর দশকে আব্বা পাকাপাকিভাবে এখানে ব্যবসা শুরু করেন। পরে ৮০-র দশকে এসে আব্বা প্রোমোটারির ব্যবসাতেও হাত দেন। কিন্তু আন্দামান নিকোবরে যে এলাকাগুলোতে আমাদের ব্যবসা ছড়াচ্ছিল সেখানে সাউথ ইন্ডিয়ান লোকজনদের আধিপত্য ছিল বেশি। বাইরে থেকে আসা মানুষ বলে আমাদের ভালো চোখে দেখত না অনেকেই। মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে টুকিটাকি শত্রুতা ছিল। আব্বা দুপুরে খাবার সেরে বাজারের উদ্দেশ্যে বেরিয়েছেন। বাজার করে ফেরার সময় দিনের আলো ফুরিয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে ঝুঁকছে। আকাশের রং বদলাতে শুরু করেছে, চারিদিক থমথমে। আব্বা হিঁটেই একটা নিরিবিলি পথ ধরে খাঁড়ির চরের দিকে যাচ্ছিলেন। কিছু দূর এগোতেই জঙ্গলের রাস্তায় ঢুকতে হয়। প্রায় আধা কিলোমিটার লম্বা সেই রাস্তার দুপাশে তখনও দুটি গেরস্থ বাড়ি ছিল। সেগুলো পার হওয়ার পর সামনে শুধু জঙ্গল আর ঘন নিস্তব্ধ অন্ধকার। আব্বা তখন একা, তিনি হাঁটছিলেন। ঠিক তখনই পেছন থেকে ভ্যানের হর্নের প্যাঁ প্যাঁ আওয়াজ ভেসে আসলো, একটানা কর্কশ শব্দ। আব্বা থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, কে? অন্ধকারের ভেতর থেকে ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে কেউ উত্তর দিল, সরে যা, পাশে সরে যা, লাশ নিয়ে আসছি। এই কথাটা শুনে আব্বার শরীর শিরশির করে ওঠে। আব্বা দেখলেন সত্যিই একজন লোক ভ্যান টেনে নিয়ে আসছে। ভ্যানের ওপর আড়াআড়ি করে একটা লাশ রাখা, কাপড়ে ঢাকা, নিথর। লোকটার মুখ ঠিক চিনতে পারছিলেন না, শুধু মনে হচ্ছিল মুখটা অস্বাভাবিক রকমের লম্বা। আব্বা সাহস করে দূর থেকে প্রশ্ন ছুড়ে দিলেন, ওই মিয়া, ওটা কার লাশ? কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা, তারপর আবারও সেই অদ্ভুত গলা ভেসে আসলো, বেশি কথা বলিস না, নাইলে তোর লাশ খান উঠব ভ্যানে। এই উত্তর শুনে আব্বার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। মাথা নিচু করে শক্ত মনে হাঁটতে লাগলেন। কিছুক্ষণ পর হঠাৎই খেয়াল করলেন পেছনে আর ভ্যানের আওয়াজ নেই, একদম নেই। পেছন ফিরে তাকিয়ে আব্বা অবাক হয়ে গেলেন। রাস্তা ফাঁকা, কোনো ভ্যান নেই, কোনো লোক নেই, শুধু জঙ্গল থেকে খসখস শব্দ ভেসে আসছে। বাম দিকের জঙ্গলের ভেতর তাকিয়ে তিনি দেখলেন ভ্যানটা রাস্তা ছেড়ে জঙ্গলের ভেতর নেমে গেছে। একটু ভেতরে যেতেই চোখের সামনে যা দেখলেন তাতে তার দম বন্ধ হয়ে আসে। ভ্যানওয়ালা লাশটাকে নামায়নি, লাশসহ ভ্যানটা জঙ্গলের ভেতর রেখে সে নিজেই একটা গাছ বেয়ে উপরে উঠছে। মানুষের মতো নয়, অস্বাভাবিক দ্রুত 4 হাত পা দিয়ে। তখনই আব্বা বুঝে যান এটা মানুষ না। ঠিক সেই মুহূর্তে উপর থেকে ধূপধাপ করে কয়েকটা ছায়া লাফিয়ে পড়ে। গাছের ডাল থেকে, অন্ধকারের ভেতর থেকে দানবের মতো অবয়ব তারা। ক্ষুধার্ত ন্যাকড়ের মতো লাশটার উপর ঝাঁপিয়ে পড়ে। হাড় ভাঙার শব্দ, মাংস ছেঁড়ার বিকট আওয়াজ, সব একসাথে। আব্বা আর 1 সেকেন্ডও দাঁড়াননি, বাজার সদাই ফেলে কালেমা পড়তে পড়তে প্রাণপণে দৌড়াতে লাগলেন। সেই রাত থেকেই আমাদের জীবনে অন্ধকার নামে। সেই রাতেই কয়েকজন পরিচারক আর 2জন বিশ্বস্ত স্টাফকে নিয়ে আব্বা আবারও সেই জায়গায় যান। টর্চের আলো পড়ে সেই ভ্যানটার ওপর। ভ্যানটা তখনও ছিল, কিন্তু তখন সেটা যেন এক চলমান কসাইখানা। ভ্যানের গায়ে শুকিয়ে যাওয়া গাঢ় রক্তের দাগ, চাকার কাছে জমে থাকা আঠালো কিছু। ভ্যানের নিচে আর আশেপাশে ছড়িয়ে থাকা মানুষের চুল, কাটা আঙুল, পায়ের আঙুল, কিছু আটখানা, কিছু পুরো। যেন কেউ মানুষকে খেলনার মতো ভেঙে ছিঁড়ে খেয়ে অবশিষ্ট হাড়গোড় ফেলে রেখে গেছে। তখন বৈশাখ মাস, দিনের তাপ যেন মাটির বুক ফুঁড়ে আগুন হয়ে বেরোচ্ছে। আব্বা সেদিন যথারীতি হাটে গিয়েছিলেন। ফিরতে ফিরতে চরের মাঝখান দিয়ে হাঁটছিলেন তিনি। কালবৈশাখী ধেয়ে আসছিল। আব্বা পা চালান। ঠিক কখন যে তিনি সেই জঙ্গলের মাঝের সরু রাস্তাটিতে ঢুকে পড়েছেন নিজেও খেয়াল করেননি। হঠাৎ চারপাশের শব্দ বদলে যায়। মাথার ওপর উঁচু গাছগুলো বাতাসে দুলছে। আব্বা এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার মনে পড়ে যায় জায়গাটার কথা। বাম দিকের সেই মোড়টা, যেখানে কয়েক মাস আগে রাতে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন সেই ভ্যানটাকে। ঠিক তখনই বিদ্যুতের ঝলক। এক পলকের জন্য আব্বার চোখে পড়ে সেই জায়গায় একটা ভ্যান দাঁড়িয়ে আছে, কালো, নোংরা, বিকৃত। পরের মুহূর্তেই অন্ধকার। আব্বা দৌড়াতে শুরু করেন। হঠাৎ একটা শব্দ, ঝোপঝাড় ভেঙে কেউ দৌড়ে বেরিয়ে আসছে। জঙ্গল থেকে একটা লোক দৌড়ে দৌড়ে রাস্তার উপর উঠে আসে আর ঠিক আব্বার চোখের সামনেই হুমড়ি খেয়ে পড়ে যায়। লোকটার গায়ে কাদা, মুখে আতঙ্ক। তার আগেই পেছন থেকে কয়েকটা মানুষের মতো অবয়ব বেরিয়ে আসে। মানুষের মতো, কিন্তু মানুষ না। বিদ্যুতের আলোয় আব্বা আবঝাভাবে দেখেন চোখ দুটো অস্বাভাবিক বড়, শরীরগুলো কুঁজো, হাতগুলো অস্বাভাবিক লম্বা, কুচকুচে কালো। রাস্তায় পড়ে থাকা লোকটাকে তারা পিটিয়ে মেরে ফেলে। আব্বা প্রাণ ভয়ে ঝোপের মধ্যে লুকিয়ে পড়েন। হঠাৎ প্যাঁ 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 ভ্যানের হর্নের বিকট আওয়াজ ভেসে আসে। চোখ তুলতেই দেখেন ভ্যানটা তার ঠিক সামনে এসে দাঁড়িয়েছিল। ভ্যানের ওপর থেকে চালক নেমে আসে, লম্বা, হাড্ডিসার,
মুখে বিদঘুটে হাসি, চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। আব্বার দিকে তাকিয়ে হেসে বলে, কিরে তুই এখানে? তোকে কদ্দিন খুলেছি, কিন্তু কোনো হাদিস পাইনি, আজ পেয়েছি। সে ভ্যানটা ঠেলে নিয়ে যায় রাস্তার উপর পড়ে থাকা লোকটার দিকে। ভ্যানের ওপর আগেই দুটো রক্তাক্ত লাশ পড়ে আছে। ভ্যানওয়ালা লোকটার বুকের ওপর উঠে দাঁড়ায়, তারপর লাফাতে থাকে। ধুমধাম শব্দে লোকটার বুক দেবে যায়, মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। সে লোকটার নিথর দেহটা বস্তার ভেতর ভরে কাঁধে তুলে নেয়। টুপুস করে শব্দ হয়, ভ্যানের ওপর ছুঁড়ে ফেলে দেয় লাশটা। তারপর সে আব্বাকে কাঁধে তুলে নেয়। কয়েক কদম হেঁটে সে আব্বাকে ভ্যানের ওপর লাশগুলোর পাশে ফেলে দেয়। নড়বিধা, পড়ে গেলেই সর্বনাশ। বৃষ্টির মধ্যে ভ্যান চলতে শুরু করে। ভ্যানের ওপর শুয়ে থাকা লাশগুলোর শরীর থেকে বেরোনো আষ্টে পচা ধাতব গন্ধ তার নাক মুখ দিয়ে ঢুকে পড়ছিল। ভ্যানওয়ালা হাসতে হাসতে বলছিল, ওই লাশটা পাশের দ্বীপের আব্বাসের ছেলের, আর ওই পাশেরটা রমাইয়া, আর এখন যেটারে মারলাম এক মওলানা। শয়তান জিন লাশ খায় এটা দেখে ফেলছিল, তাই মারলাম। ভ্যান আবার চলতে শুরু করল। ভ্যানটা থামল আগের সেই প্রকাণ্ড গাছটার সামনে। ভ্যানওয়ালা লাশ নামাতে শুরু করল, আর ঠিক তখনই গাছ বেয়ে নেমে আসতে শুরু করল অবয়বগুলো। চোখ দুটো অন্ধকারেও যেন জলজল করছে। হঠাৎই একটা অবয়ব সামনে এগিয়ে আসে আব্বার খুব কাছে। ঠিক তখনই ভ্যানওয়ালা গর্জে উঠল, আরে আরে আরে, ওইটা এখন না। অবয়বটা পিছিয়ে যায়, কিন্তু আরেকটা পেছন থেকে লাফিয়ে আব্বার পিঠে উঠে বসে। আব্বা আর ভাবতে পারলেন না। এক ঝটকায় কাত হয়ে তিনি ভ্যান থেকে নিচে মাটিতে পড়েই দৌড়াতে শুরু করলেন, প্রাণপণে ছুটতে শুরু করলেন। বোটের ওপর হুড়মুড়িয়ে চড়াও হয়ে আব্বা কিছুটা শান্তি পেলেন। বাড়িতে পৌঁছে উঠোনে হুমড়ি খেয়ে জ্ঞান হারান। সেই রাতের সবকিছু অস্পষ্ট হলেও শারীরিক ভয়, মানসিক যন্ত্রণা এবং পরাজয়ের অনুভূতি একত্রিত হয়ে একটি অদ্ভুত অতিপ্রাকৃত রিদম তৈরি করেছিল। আমি বারবার দেখি অবয়বগুলো কখনো পেছনে আমার ওপরে ঝাঁপিয়ে পড়ে। সাব্বিরজি সব শুনে তাকে আশ্বস্ত করে সেদিনকার মতো হোটেলে ফিরে এসে রাতে জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করলেন। তার মনের মধ্যে তখন একগুচ্ছ প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কি এই তত্ত্ব, এই ভয়ঙ্কর ঘটনা, এই কালো ছায়া, আলোয়ার নামক সেই সর্দার, কেন হুমায়ুন পরিবারের ওপরেই তারা নজর রাখছে? জিয়াউদ্দিন সাহেব উত্তর দেন, পিশাচ এসবই জিনদের একটি রূপ, আর আলোয়ার একটি শয়তান, নিকৃষ্ট জিনজাতীয় সর্দার। হুমায়ুন সাহেবের বাড়ি যাওয়ার আগে সাব্বিরজির সাথে এমন কিছু ঘটেছিল যা প্রথমে তুচ্ছ মনে হলেও ধীরে ধীরে ভয়াবহ রূপ নেয়। সম্ভবত সেই মুহূর্ত থেকেই অদৃশ্য শক্তির নজর পড়েছিল তার ওপর। সেদিন সাব্বিরজি হোটেলের দিকে হেঁটে যাচ্ছিলেন। রাত তখন 9টা বাজতে কয়েক মিনিট বাকি। হঠাৎই রাস্তায় কিছুটা দূরে একটা গলা খাঁকড়ানো খড়খড় শব্দ শুনতে পেলেন। আবহাওয়া ভয়ঙ্কর, হালকা ধোঁয়াশা বাতাসে ভেসে আসছে। সাব্বিরজি পেছন দিকে তাকালেন। নজরে এলো রাস্তার মোড়ের আড়ালে কেউ দাঁড়িয়ে আছে। ছায়াটা ঠিক মানুষের মতো নয়, বরং দানবের মতো। কর্কশ কণ্ঠে ছায়াটা ডাক দিল, দাঁড়া। সাব্বিরজি থেমে বললেন, কে রে? সাব্বিরজি মুহূর্তের আকস্মিকতায় চমকে উঠলেন। এটাই সেই পাহারাদার শয়তান জিন যাকে তিনি স্বপ্নে দেখেছিলেন জাহাজে। তুই কে? কিসের জন্য এসেছিস? ছায়াটা বলল, তোকে নিয়ে যাব, আমাদের দ্বীপে নিয়ে যাওয়ার আদেশ আছে। ছায়াটি হাত বাড়িয়ে দিল সাব্বিরজির দিকে। সাব্বিরজি ধাক্কা খেলেন। উল্টে ছায়াটি তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। মাথার চুল ধরে টেনে নিয়ে যেতে থাকে। আঙুলে থাকা তসবিহটি ছিটকে পড়ল। সাব্বিরজি কোনো রকমে সেটা তুলে সূরা পড়তে শুরু করলেন। ছায়াটি আবারও এগিয়ে আসে। সাব্বিরজি ঘাবড়ে গেলেন না। তসবিহটি উঁচিয়ে পড়তে যাচ্ছিলেন কিছু, কিন্তু সাব্বিরজি আবারও ধাক্কা খেলেন। শেষমেশ সাব্বিরজি অন্ধকার রাস্তায় ধীরে ধীরে এগিয়ে হোটেলের দিকে রওনা দিলেন। হোটেলে ফিরে এসে সাব্বিরজির শরীর তখনও স্বাভাবিক হয়নি। দরজা বন্ধ করেই তিনি আর দেরি না করে জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করলেন। ঘরের আলো যেন ম্লান হয়ে এলো। বাতাস ভারী হতে লাগল। জিয়াউদ্দিন সাহেব নিস্তব্ধে উপস্থিত হয়ে সাব্বিরজির ডান হাতটা ধরে কিছুক্ষণ চুপ করে রইলেন। যে সত্তাটা এসেছে তার শক্তি এখানে সীমিত। এই জায়গা তার পূর্ণ ক্ষেত্র না, কিন্তু নিষিদ্ধ দ্বীপে সেখানে তার শক্তি ভয়ঙ্কর। ওরা যখন কারণ ছাড়াই ক্ষিপ্ত হয়, তখন বুঝতে হবে তুমি অজান্তেই এমন কিছুতে হাত দিয়েছ যেটা ওদের বহু বছরের হিসেব নষ্ট করেছে। তুমি যেহেতু স্বপ্নের রাবেয়া বিবিকে দেখেছ, সেটা হালকাভাবে নিও না। তুমি তাকে স্মরণ করো, বলো একটা সুরক্ষা বলয় তৈরি করতে। ফজরের আজানের 20 মিনিট আগে সাব্বিরজি মেঝেতে বসে তিনি চোখ বন্ধ করলেন।
তিনি ধীরে ধীরে তাসবিহটা হাতে নিলেন, তারপর তিনি কিছু নাম উচ্চারণ করলেন। হালকা একটা শীতল স্রোত মেঝের ওপর বইছে। হঠাৎ কানে এলো খুব নিচু এক নারী কণ্ঠ। আসসালামু আলাইকুম, কেমন আছো সাব্বির? ডাকলে কেন? সাব্বিরজি চোখ খুললেন। ঘরের মাঝখানে মেঝে ছুঁয়ে ভেসে আছে মধ্যবয়স্কা এক নারী, কালো শাড়ি, কালো হিজাব, রাবেয়া বিবি। জাহাজে দেখা দুঃস্বপ্ন, পাহারাদার শয়তান জিনের আক্রমণ, হোটেলের রাস্তায় সেই মুখোমুখি হওয়া আর জিয়াউদ্দিন সাহেবের সতর্ক বাণী সব খুলে বললেন রাবেয়া বিবি। রাবেয়া বিবি ধীরে এগিয়ে এলেন। তুমি যেভাবে সেই পাহারাদার জিনের সঙ্গে লড়াই করছিলে সেটা ঠিক হয়নি। ওরা শক্তি নিয়ে নয়, ফাঁদ সৃষ্টি করে মারে। আলোয়ার শুধু শয়তান জিনের সর্দার না, ও এক প্রাচীন লোভের নাম। ও মানুষের হস্তক্ষেপ সহ্য করতে পারে না। তোমার চারপাশে ওরা ঘুরছে। তোমার স্বপ্নের বর্ণনা অনুযায়ী এটা কোনো নিষিদ্ধ দ্বীপ। তোমার সেখানে যাওয়া বিপজ্জনক। আমি তোমার পাশে আছি। হুমায়ুন সাহেবের বাড়ি থেকে ফিরে আসার ঠিক 4 দিনের মাথায় সন্ধ্যাবেলা সাব্বিরজি, জিয়াউদ্দিন সাহেব ও রাবেয়া বিবি একসাথে বসেছিলেন। সাব্বিরজির দৃঢ় প্রতিজ্ঞা, নিষিদ্ধ দ্বীপে তাকে যেতেই হবে। জিয়াউদ্দিন সাহেব ও রাবেয়া বিবির সতর্কতা সত্ত্বেও তিনি নাছোড়বান্দা। রাবেয়া বিবি কাছে এসে খুব নিচু স্বরে বললেন, দ্বীপে পা রাখলেই নিয়ম বদলে যায় সাব্বির। ওখানে মানুষ থাকে না। 10 মিনিটও বেশি থাকলে তোমার রুহুকে চিনে ফেলবে ওরা। অনেক তর্কের পর শেষমেশ জিয়াউদ্দিন সাহেব রাজি হলেন, কিন্তু শর্ত দিলেন 10 মিনিট, 1 সেকেন্ডও বেশি না। কিছু না হলে সঙ্গে সঙ্গে ফিরে আসতে হবে। সাব্বিরজি সম্মত হলেন। গোলাম সাহেব নিজেই একটা ছোট বোট আর অভিজ্ঞ মাঝির ব্যবস্থা করেন। সেদিন বিকেলের দিকে তারা রওনা দেন। খাড়ির ওপাশে সেই ছোট দ্বীপটা অদ্ভুত সুন্দর লাগছিল। বোটে উঠতেই মাঝি বলে উঠল, স্যার, বলছি ওখানে কেউ যায় না, গেলে ফেরে না, ওখানে আদমখোর পিশাচ আছে। সাব্বিরজি কঠোর স্বরে বললেন, তোমার দায়িত্ব আমাকে ওখানে নিয়ে যাওয়া, আর কথা বাড়িও না। মাঝি আর কথা বাড়াল না। ইঞ্জিন চালু করল, বোট এগিয়ে যেতে লাগল। 10 মিনিটের কাউন্টডাউন তখন শুরু হয়ে গেছে। সাব্বিরজি মাঝির দিকে একবার তাকিয়ে হ্যাঁ সূচক ইশারা করতেই ধীরে ধীরে এগিয়ে গেলেন দ্বীপের গভীরে। গাছগুলো এত ঘন যে চাঁদের আলো মাটিতে পৌঁছতেই পারছিল না। হাঁটতে হাঁটতে হঠাৎই তার বুকের ভেতর কেমন একটা শীতল অনুভূতি হল। মাথার ওপর হঠাৎ অদ্ভুত একটা শব্দ হল, আর ঠিক তখনই অ্যাম্বুলেন্সের সাইরেন। চোখ ধাঁধানো হেডলাইট, পকেটের ভেতর তসবিটা জ্বলতে শুরু করেছে। অস্বাভাবিক গরম। ড্রাইভারের সিটে বসে থাকা লোকটার মুখ স্পষ্ট হতেই বুকটা কেঁপে উঠল। এই মুখ, এই বিকৃত হাসি, এই শয়তানটাই তো। ঠিক তখনই দূর থেকে মাঝির কাঁপা কণ্ঠ ভেসে আসল, স্যার দৌড়ান। সাব্বিরজি দৌড় দিলেন। পেছনে অ্যাম্বুলেন্স স্টার্ট দিচ্ছে, জঙ্গলের ভেতর দিয়ে গাড়ি ধাওয়া করছে। সাব্বিরজি দৌড়ালেন, কিন্তু কয়েক পা যেতেই পেটের ভেতর তীব্র মোচড়। খাড়ির পাড়ে পৌঁছতেই অদৃশ্য এক শক্তি সজোরে পেটে আঘাত করল। তিনি ছিটকে পড়লেন। পেটের ভেতর যেন আগুন জ্বলছে। হঠাৎই পেছন থেকে ধূপধাপ করে মারার শব্দ। মাথাটা কাত করতেই সাব্বিরজি যা দেখলেন তাতে বুকের রক্ত হিম হয়ে আসে। মাঝিকে কেউ মারছে। যে মারছে সে আর কেউ নয়, সেই পাহারাদার শয়তান জিন। শয়তানটার চোখে চোখ পড়তেই সে কর্কশ গলায় চিৎকার করে উঠল, বলেছিলাম না তুই আসবি। ঠিক তখনই একটা ঝাপটা ঠান্ডা স্পর্শ। রাবেয়া বিবি। তিনি এক মুহূর্ত দেরি না করে সাব্বিরজিকে ধাক্কা দিয়ে খাড়ির জলে ছুঁড়ে ফেললেন। ঠান্ডা জল ফুসফুসে ঢুকে যাচ্ছে, চোখে অন্ধকার। কয়েক সেকেন্ড পর যখন তাকে জল থেকে তোলা হলো, তখন তিনি দেখলেন পাহারাদার শয়তান জিন মাঝিকে নৃশংসভাবে হত্যা করছে। সাব্বিরজি কাঁপা কাঁপা গলায় শব্দ করে আয়াতুল কুরসি পড়া শুরু করলেন। আর দূরে কোথাও অদৃশ্য অন্ধকারের গভীরে আলোয়ারের উপস্থিতি স্পষ্ট হয়ে উঠছিল। খাড়ির জলের উপর অদ্ভুত ঢেউ উঠতে শুরু করেছে। জল আর জল নেই, সেই অন্ধকার, সেই নিঃশ্বাস, সেই নিঃশব্দতা। সাব্বিরজির মনে পড়ে গেল জিয়াউদ্দিন সাহেবের কথা, যেদিন দ্বীপ নিজে নিঃশ্বাস নেবে সেদিন বুঝবে সময় শেষ। এখন নিষিদ্ধ দ্বীপ নিঃশ্বাস নিচ্ছে। মনে হলো কেউ অদৃশ্য হাত দিয়ে তার রুহুটা ধীরে ধীরে টেনে বের করছে। চোখের সামনে ভেসে উঠল অসংখ্য দৃশ্য, অপরিচিত মানুষের মৃত্যু, বিশ্বাসঘাতকতার মুহূর্ত। ও আসছে। খাড়ির জল আচমকা সরে যাচ্ছিল। সাব্বিরজির মাথার ভেতর জিয়াউদ্দিন সাহেবের কণ্ঠ আবার ভেসে উঠল, আলো আর আঘাত করে না সাব্বির, সে উপস্থিত হয়, আর উপস্থিত মানেই সময়ের মৃত্যু। হঠাৎ বাতাস উল্টো দিকে বইতে শুরু করল। জঙ্গল দুলে উঠছে,
আর ঠিক তখনই সাব্বিরজি টের পেলেন কেউ তার ঠিক পেছনে আছে। শ্বাসের শব্দ নেই, ছায়া নেই, শুধু এক অসম্ভব ভারী অস্তিত্ব। আলোয়ার নিজেকে প্রকাশ করতে লাগল। ছায়ার আড়াল ভেঙে তার পূর্ণ রূপ ভেসে আসল। হাসি, কান্না, ঘৃণা, লোভ, প্রতিশোধের ছায়া একসাথে। ঠিক সেই সময় সাব্বিরজি আপ্রাণ চেষ্টা করে বিশেষ এক সূরা পাঠ করতে শুরু করলেন। এদিকে রাবেয়া বিবি তাকে সাহায্য করতে চারপাশে বলয় সৃষ্টি করে দাঁড়ানো। হুমায়ুন সাহেব যুবক অবস্থায় ব্যবসায় সম্পদ বাড়ানোর চেষ্টা করেছেন, আর সেই সময়ে পুঁতে রাখা এক পুটলি মাটির নিচে। কালো জাদুর সাহায্যে চক্রবদ্ধ অভিশাপ, যার উদ্দেশ্য শুধু হুমায়ুন সাহেবকে হত্যা করা নয়, সম্পদের দখল, পরিবারের বিভ্রান্তি। সাব্বিরজি বুঝতে পারলেন পুটলিটি পাঠিয়েছিল কে। বাস্তবে তার পরিকল্পনাকারী ছিল হুমায়ুন সাহেবেরই পরিবারের একজন আত্মীয়, ব্যবসার পার্টনার। হুজুরের নির্দেশে হুমায়ুন সাহেব পুটলিটিকে খাঁড়ির জলে ভাসিয়ে দেওয়ার পরেও কালো জাদু হারায়নি। সেই আত্মীয় আবার ফিরিয়ে আনে তা। সাব্বিরজি বুঝলেন পাহারাদার শয়তান জিনেরা আসলে আলোয়ারের প্রহরী। আলোয়ার সরাসরি তাকে টানছে। রাবেয়া বিবি সূরা পরে ডান হাত তুলে আঙুলে বাতাসে আঁকাবাঁকাভাবে কিছু একটা ঘুরিয়ে ছায়াগুলোকে সরিয়ে দিলেন। একটি উজ্জ্বল আলোকরশ্মি তখন আলোয়ারের শরীরের চারপাশে ঘূর্ণায়মান বলয় তৈরি করছে। জিয়াউদ্দিন সাহেব ততক্ষণে চলে এসছেন। সাব্বিরজিও এবার সূরা পাঠ করতে করতে তসবিহ উঁচিয়ে ধরেছেন। তিনজনের একত্রিত শক্তি রাবেয়া বিবির বলয়কে আরও শক্তিশালী করেছে। জিয়াউদ্দিন সাহেব হঠাৎ তার তসবিহ ঘুরিয়ে বলয় থেকে বেরিয়ে এসে আলোয়ারের চারপাশে জমজমের পানি ছিটিয়ে দিলেন। আলোয়ার চিৎকার করতে করতে আক্রমণ চালাচ্ছে। জঙ্গল আর জঙ্গল নেই, একটা জীবন্ত দানব। সাব্বিরজি সেই অদ্ভুত পাথরের চক্রের সামনে পৌঁছতেই মাটি কেঁপে উঠল। চক্রটার মাঝখানে খোদাই করা চিহ্নগুলো ধকধক করে জ্বলছে। ঠিক তখনই ঝোপ ফুঁড়ে বেরিয়ে এলো সেই নার্সরূপী শয়তান। আঘাত এলো, রক্ত ঝরল, শ্বাস আটকে গেল সাব্বিরজির। ঠিক সেই মুহূর্তে জিয়াউদ্দিন সাহেব আবে জমজম আর আতরের প্রবাহ ছুড়িয়ে দিলেন এবং রাবেয়া বিবি কাপা হাতে শেষ শক্তি দিয়ে বলয় রেখা টেনে ধরলেন। সাব্বিরজি দাঁতে বাত চেপে চক্রে আঘাত করলেন। পাথর ফেটে গেল, চিহ্নগুলো নিভে গেল। এক বিকট আর্তনাদে আলোয়ার ছিন্ন ভিন্ন শক্তিতে ভেঙে পড়ল। মুহূর্তের ফাঁকে সাব্বিরজি বিশেষ বোতলটা খুলে সেই ছুটে যাওয়া কালো শক্তিটিকে টেনে নিলেন। ঢাকনা বন্ধ করলেন। সবকিছু থেমে গেল। বাতাস ভারী, কিন্তু আক্রমণাত্মক নয়। জিয়াউদ্দিন সাহেব মাটি খুঁড়ে বোতলটা পুঁতে দিলেন সেই চক্রের মাঝখানে। সাব্বিরজি কাছ থেকে ঝরে পড়া নিজের রক্তের এক ফোঁটা সেখানে ফেললেন। দ্বীপ কেঁপে উঠল। তারপর ধীরে ধীরে সব শান্ত। নিষিদ্ধ দ্বীপ আলোয়ারকে গিলে নিয়েছে চিলতরে। কেউ কিন্তু জয়ী হল না, আবার কেউ হারলও না। নৌকো যখন খাড়ি ছানল, দ্বীপটা তখন পেছনে কেবল অন্ধকার ছায়া হয়ে রইল। এসবের মাঝে যেন কেবল অকারণে বলি হয়ে গেল সেই মাঝি। সাব্বিরজি শুধু শূন্য দৃষ্টিতে নিষিদ্ধ দ্বীপের দিকে তাকিয়ে রইলেন। জিয়াউদ্দিন সাহেব সূরা পাঠ করতে করতে তসবিহ ঘোরাচ্ছেন। যুদ্ধ কেবল জিতে শেষ হয় না সাব্বির। গোলাম সাহেবের পরিবার এখন কালো জাদু ও আলোয়ারের হাত থেকে সম্পূর্ণ মুক্ত। আরও কয়েকদিন সেখানে কাটিয়ে সাব্বিরজি ফিরে আসেন। না, এবার জাহাজে নয়, উড়োজাহাজে।